স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। দুবাইয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। শুরুটা হয়েছিল জিম দিয়ে, তারপর নেট অনুশীলন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে আলাদা আলাদা অনুশীলন করেছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সোমবার পাকিস্তান শাইন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। রহমান পেয়ারের রিপোর্ট। নির্বাচক, কোচ এবং অধিনায়কের মুখে হাসি। মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইয়ে টাইগাররা অনুশীলনে মনোযোগী, সেরে নিচ্ছে প্রস্তুতি। কেমন হলো প্রথম দিনের অনুশীলন? রাতের ফ্লাইটে, লং ফ্লাইটে দুবাই আসছি, তারপরে দিন রেস্ট নিয়েছি। সো আমাদের রিকভারি খুব ভালো হয়েছে, আর আসে প্র্যাকটিস করার পরে আরও বডিটা অনেক ভালো একটা ফিল হচ্ছে। এটাই সব থেকে ইম্পর্টেন্ট, ফিলটা আসলে কেমন হয়। সো ওভারঅল আজকে প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে আমাদের। 20 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলা, প্রতিপক্ষ মাইটি ইন্ডিয়া। ওই ম্যাচের আগে সোমবার পাকিস্তান এ দলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব, এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায়, এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে এ গ্রুপে। ভারত ছাড়াও পাকিস্তান আর নিউজিল্যান্ড এই গ্রুপে রয়েছে। বাংলাদেশের লক্ষ্য ইতিহাস গড়া, শিরোপা নিয়ে দেশে ফেরা। রহমান পেয়ার, ৭১। ওয়ানডে ফরম্যাট থেকে দূরে থাকা আর বিপিএল এ মানহীন বোলারদের খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তদের জন্য হতে পারে বড় দুশ্চিন্তা, এমনটাই মোহাম্মদ আশরাফুলের ভাবনা। আগের আসরে সেমিতে খেলা টাইগারদের জন্য এবার চ্যালেঞ্জ কোথায়, শক্তি আর দুর্বলতা কোনটা, বিশ্লেষণ করেছেন সাবেক টাইগার কাপ্তান মোহাম্মদ আশরাফুল। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমরা যদি অতীতকে ছাড়িয়ে যাবার স্বপ্ন দেখি, তাহলে কিন্তু আসলে ওই ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের খেলতে হবে। যেই দলটা দেখছেন 2017-এর যেই দলটা, পার্থক্য করতে বলি, কোনটা শক্তিশালী বেশি? আপনার কাছে কোনটা মনে হয় সবচেয়ে বেশি শক্তিশালী দল, এবারেরটা না 2017-এরটা? এই মুহূর্তে যদি দেখেন, এই টিমটা বেস্ট। কারণ এই টিমটা বেস্ট এই কারণে বলবো, আমাদের কখনোই কিন্তু 3-4টা বলার 140-তে বল করতো না। এখন কিন্তু আমাদের টিমে 140+ বলার আছেন। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু অনেক দিন ধরে খেলছেন, এমন না যে কেউ জাস্ট নতুন সুযোগ পাচ্ছেন, অনেক এক্সপিরিয়েন্স। তো সেই কারণে আমি বলবো যে এই মুহূর্তে এই টিমটাই বেস্ট টিম। এই টিমটার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা কোন জায়গায় মনে হয়, যদি আপনি কন্ডিশন বা সব কিছু বিবেচনা করেন, গ্রুপটা বিবেচনা করেন, এবং সবচেয়ে দুর্বলতার জায়গাটা কোন জায়গাটা আপনার কাছে মনে হয়? দুর্বলতা আমি বলবো যে আসলে আমাদের লাস্ট 1-2 মাস ওয়ানডে ক্রিকেট না খেলাটা আমার মনে হয় যে একটা দুর্বলতার জায়গা। আপনি T20 ক্রিকেট খেলে গিয়েছেন বিপিএল, সেই জায়গায় আসলে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে কিন্তু খেলাটা হয়নি। এই জায়গাটা আমার কাছে মনে হয় দুর্বলতা। যারা রান করেছেন ডেফিনেটলি তাদের একটা কনফিডেন্স দিবে, কিন্তু এক্সট্রা কোনো কনফিডেন্স দিবে না, কারণ আপনি 140-145 কিলোমিটারের বলারের এগেনস্টে অতটা রান কিন্তু আমাদের প্লেয়াররা করেনি। তো ওই লুজ বোলারদের এগেনস্টে রান করে আপনি যখন একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন, প্রত্যেকটা বলারই কিন্তু কোয়ালিটি বলার থাকবে। তো সেই জায়গাটাই একটু দুর্বলতা থাকতে পারে, যে আমাদের বিপিএলে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে না খেলাটা। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, দুজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। দুজনের হয়তোবা এটাই শেষ আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে। দুজনের রোলটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, মানে কি রোল প্লে করাটা তাদের সবচেয়ে বেশি জরুরি হবে? সবসময় কিন্তু আইসিসি ইভেন্টে মাহমুদুল্লাহ ভালো খেলে থাকেন। আপনি দেখেন যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন, ব্রিলিয়ান্ট সেঞ্চুরি, ম্যাচ উইন একটা ইনিংস ছিল। 2015-তে ভালো খেলেছিলেন, 50 ওভার ওয়ার্ল্ড কাপ। 23-এও ভালো খেলেছেন। তো এটা যেহেতু 50 ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি, মাহমুদুল্লাহর এক্সপিরিয়েন্সটা দিয়ে সে খেলবেন। মুশফিকেরও আইসিসি ইভেন্টে 50 ওভারের ম্যাচে ভালো ভালো ইনিংস আছেন। তো আমি আশা করব তারা একদম ফ্রি খেলবেন 3টা ম্যাচ, এবং সিচুয়েশন যেটা ডিমান্ড করে, যদি স্ট্রাইক রেট 150 করে খেলতে হয়, সেইভাবেই যেন খেলে। নাহিদ রানা একদম কাছ থেকে দেখেছেন বিপিএলে, ফর্মটা আসলে খুব আপ টু দ্য মার্ক ছিল সেটা বলা যাবে না। নাহিদ রানার কাছ থেকে যে পারফরমেন্সটা আসলে সবাই দেখতে চেয়েছে, খুব কাছ থেকে তো আসলে নাহিদ রানাকে দেখেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে হয় কিনা তার জন্য একটু চ্যালেঞ্জ অপেক্ষা করছে? যখনই সে মিরপুরে খেলেছেন অসাধারণ বল করেছেন, যখনই চিটাগাং এবং সিলেটে খেলা হয়েছে, যেহেতু ওই মাটিটা একটু ডিফারেন্ট,
লাল মাটির উইকেটে হয়তো যত জোরে বলই করেন, আপনি যদি ভেরিয়েশন না থাকে এবং অ্যাকুরেসি ঠিক না থাকে তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটা সহজ। কালো মাটিতে যেটা ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট হয় বলটা অ্যাডজাস্ট করাটা। তো অবশ্যই দুবাইতে হয়তোবা ও অ্যাডভান্টেজ পেতে পারে, আবার যখন রাওয়ালপিন্ডিতে যাবে সেখানে হয়তোবা যদি অ্যাকুরেসি ঠিক না থাকে তখন কিন্তু একটু পানিশও হতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই কয়েকদিন সে কাজ করছেন, অবশ্যই আমি আশা করব যে অনেক ইন্টেলিজেন্ট বলার, যেহেতু কাজ করেছে আমার কাছে মনে হচ্ছে প্রচুর ইন্টেলিজেন্ট বলার, খুব তাড়াতাড়ি শিখার চেষ্টা করে এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারে। আশা করব যে এই কয়েকদিন বোলিং কোচের সাথে কাজ করে হয়তোবা তার বেস্ট পারফরমেন্সটাই আমরা দেখব। নাহিয়ান বিন জাসিম, ৭১। ঘরোয়া আসর থেকে দ্বিপাক্ষিক সিরিজ, সেখানে পারফরমেন্স যাই হোক না কেন, উপলক্ষ যখন আইসিসির বিগ ইভেন্ট তখন মাহমুদুল্লাহ রিয়াদ সুপার পারফর্মার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত মাত্র 4 জন সেঞ্চুরিয়ান পেয়েছে বাংলাদেশ। সাকিব তামিমকে মিস তো করতেই হবে, তবে টপ টাইগার বোলারদের মধ্যে কেউই নেই এবারের টাইগার স্কোয়াডে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। স্মৃতির পাতা যতই রঙিন হোক, মহাকাল এতটাই নির্মম, সময়ের ঘষায় সব ধূসর হয়ে যায়। তবে একজন মানুষ কখনোই সেটা হতে দিতে নারাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য সুপার ফিনিশার অব টাইগার ক্রিকেট। অতীতের দুরন্তপনার সাথে বর্তমানের হিসেবি পথ চলা যার সঙ্গী। জীবনের প্রায় 40 বসন্ত কাটিয়ে ফেললেও তারুণ্যের সাথে চোখে চোখ রেখে লড়ে চলেছেন প্রতিনিয়ত। আজও তাই টাইগারদের ফিনিশিং রোলে রিয়াদই ভরসার জায়গাটাই। বেজে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। এলিট আসরেও বুড়ো রিয়াদকে এড়িয়ে যাওয়া যায় না কোনোভাবেই। সর্বোচ্চ স্কোরারের তালিকায় 5 নম্বরে। এই লিস্টের সাথে বর্তমান স্কোয়াডে আছে কেবল আরেকটা কমন নাম, দ্য ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। টপ রান গেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান আর শাহরিয়ার নাফিস, কোথাও কেউ নেই। রিয়াদ মুশির ওপর বাড়তি ভরসা না করে আর উপায় বাকি। তবে আক্ষেপ তো থাকছে সেঞ্চুরিয়ানদের নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত মোট 4 টাইগার ব্যাটারকে এই তালিকায় রাখা যাচ্ছে। 3 অঙ্কে না গিয়ে হাইয়েস্ট রান গেটারদের টপ 5-এ মুশির থাকাটা একই সাথে আশাবাদী এবং হতাশ করে। তবে ব্যক্তিগত মাইলস্টোনের চেয়ে দলের ফল কি হলো সেটাই তো ভাইটাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সেঞ্চুরি ইংল্যান্ডের, মোট 10টা, 7টা সাউথ আফ্রিকার, 6টা করে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের, সমান 4টা করে ভারত আর বাংলাদেশের। শীর্ষ সেঞ্চুরির এই তালিকায় মাইটি অস্ট্রেলিয়ার নামটা মিসিং, 2টো সেঞ্চুরি অজিদের। তবে মনে রাখা ভালো, এই ভারত আর অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে সর্বোচ্চ 2টি করে শিরোপা। এই আসরে বোলিং পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের পরিসংখ্যান যেন গড়ের মাঠ। শীর্ষ উইকেট শিকারী হিসেবে মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি, আশরাফুল আর সৈকত। কেউ অবসরে, কেউ বা তেপান্তরের মাঠ পেরিয়ে চলে গেছেন জাতীয় দলের রেডিয়াস থেকে বহু দূরে। নির্বাচক আব্দুর রাজ্জাক দলের সাথে আছেন, স্মৃতি রোমন্থন করে রিশাদ, মিরাজ, নাসুমদের অনুপ্রাণিত করতেই পারেন। তবে দুবাই আর রাওয়ালপিন্ডির কন্ডিশনে ওরা ঠিকঠাক হালে পানি পাবে তো? এখন পর্যন্ত সমীকরণ যা বলছে তাতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে ব্যাটারদের। ওদিকে টাইগারদের টপ অর্ডার একেবারেই নড়বড়ে। দলের হাল, নিজেদের অভিজ্ঞতা আর আগের পরিসংখ্যান সব মিলিয়ে ক্যারিয়ারের শেষ আইসিসি ট্রফিটা রাঙাতে হবে ওই রিয়াদ মুশি জুটিকেই। প্রত্যাশার প্রতিদান এর আগে বহুবার দিয়েছেন। শেষ বেলায় চাওয়া আরও একটি বার শুধু হাসুক তাদের ব্যাট। খালিদ জামিল, ৭১। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বৈত ভূমিকায় দেখা যাবে তামিম ইকবালকে। বাংলাদেশের ক্রিকেটে একটা প্রথমের জন্ম দিতে চলেছেন তামিম। খেলোয়াড় হিসেবে 22 গজে ঝড় তুলবেন, আবার সংগঠক হিসেবে একটা ক্লাবকে পথ দেখাবেন। মোহামেডানের তামিম নাকি গুলশান ক্রিকেট ক্লাবের সহ সভাপতি তামিম, কোন ভূমিকায় সফল হবেন তিনি? রহমান পেয়ারের রিপোর্ট। অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের ক্রিকেটে। একই প্রতিযোগিতায় মাঠে ক্রিকেটার হিসেবে খেলবে, আবার সংগঠক হিসেবে দল চালাবে। এক টিমে খেলবেন আর অন্য এক টিমকে দিক নির্দেশনা দেবেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিতে চলেছেন তামিম ইকবাল খান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে ক্রিকেটার হিসেবে মাঠ কাঁপাবেন, আর গুলশান ক্রিকেট ক্লাবের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এখানে আছে আরও একটা চমক, গুলশান ক্রিকেট ক্লাবের সভাপতি আবার ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
ঢাকা প্রিমিয়ার লিগেও মিজানুর রহমানের সাথে জুটি বাঁধছেন তামিম ইকবাল খান। বাংলার ক্রিকেটে কিংবদন্তিতেই পরিণত হবে মিজান তামিমের কেমিস্ট্রি। ওরাই বিপিএলে ফরচুন বরিশালের টানা 2 শিরোপা জেতার প্রধান কাণ্ডারি। 2 মাস্টার মাইন্ডের মাস্টার স্ট্রোক এবার দেখা যাবে ডিপিএলে। প্রিমিয়ারে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিয়েই কাজে ঝাঁপিয়ে পড়েছেন তামিম মিজান। কোচ হিসেবে আছে বড় নাম খালেদ মাহমুদ সুজন। তামিম মিজান সুজন 3 মহারথী মিলে গুলশান ক্রিকেট ক্লাবকে কোথায় নিয়ে যান সেটাই এখন দেখার। মজার ব্যাপার হলো খেলোয়াড় তামিমের প্রথম ম্যাচ সংগঠক তামিমের সাথে। সেদিন মোহামেডান গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে। শুরুতেই কি তামিম থাকবেন উভয় সংকটে? গুঞ্জন আছে তামিম অংশগ্রহণ করতে পারেন বিসিবি নির্বাচনে। গুলশান ক্রিকেট ক্লাবের সংগঠক হিসেবে তার অভিষেক হচ্ছে। রহমান পেয়ার, 71। ধুলাবালি কেড়ে নিতে পারে ভবিষ্যতের সাকিব তামিম। ঢাকার বাতাস প্রতিনিয়ত দূষিত হওয়ায় বেড়ে যাচ্ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা, যার বড় একটা অংশ জুড়ে ক্রিকেটাররা। অস্বাস্থ্যকর পরিবেশ আর ধুলাবালির সঙ্গে লড়াই করে বেড়ে উঠছে ভবিষ্যতের টাইগাররা, যা বড় সমস্যার কারণ বলছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। প্রতিনিয়ত ভারী হয়ে উঠছে ঢাকার বাতাস, জায়গা করে নিচ্ছে বিশ্বে দূষিত নগরের শীর্ষে। ফলে দিনকে দিন বেড়ে যাচ্ছে সর্দি কাশি সহ শ্বাসকষ্টজনিত রোগ, যেখানে ভুক্তভোগীর বড় একটা অংশ জুড়ে ক্রিকেটাররা। কিছুদিন আগে আকস্মিকভাবে ক্রিকেট থেকে অবসর নেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। শ্বাসকষ্টজনিত রোগের কারণেই বিদায় জানাতে হয়েছে ক্রিকেটকে। বেঁচে থাকতে হলে এদেশে ক্রিকেট খেলা বাদ দিতেই হতো তাকে। এ তো কেবল একজন নাবিলের ঘটনা। এরকম অসংখ্য নাবিল প্রতিনিয়ত যুদ্ধ করছেন ধুলাবালির সঙ্গে, ভুগছেন শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে। মনে বাসা বাঁধছে ভয়, তৈরি হচ্ছে ক্রিকেট ছেড়ে দেওয়ার মতো সংশয়। নিঃশ্বাস নিতে আমার প্রবলেম হয় এবং কাশি আসে, মানে আমি এটা নিজে থেকে ফিল করছি। আমাদের যে মাঠগুলো আছে সব মাঠগুলোই রাস্তার পাশে হওয়ার কারণে আর ঘাস কম থাকার কারণে অনেক ধুলাবালি হয়। আর এই ধুলাবালির কারণে অনেকের ডাস্ট অ্যালার্জি আছে, তারপরে এইগুলোর কারণে আবার ঠান্ডা লেগে যায়, তার শ্বাসের প্রবলেম হয়, কাশি থাকে, অনেক সময় এজমা বা ধুলোবালিতে অনেকেই ফিলিং করতে পারে না। তো এটা আসলে একটা বড় একটা ইফেক্ট পড়ে। তো ওই কারণে প্র্যাকটিসটা আসলে ঠিকভাবে করা হয় না। হ্যাঁ, অবশ্যই ভয় লাগে। এখন তো আরও বেশি ভয় লাগে যখন নাবিলের এরকম একটা সিচুয়েশন দেখছি, এর থেকে আরও বেশি ভয় লাগে এখন আমাদের। যে আমাদের তো সারাদিন খেলাটা মাঠেই খেলতে হয়, তো মাঠে খেলার জন্য আমাদের যেই পরিমাণ এনার্জি দরকার হয় এই ধুলাবালির কারণে আপনার ঠান্ডা যখন লাগে যায় তখন আর কি ওই এনার্জিটা পাওয়া যায় না। ঢাকার পরিবেশে ক্রিকেটাররা বেড়ে উঠছে ধুলাবালি শব্দের সঙ্গে লড়াই করে, যা বড়সড় ভয়ের কারণ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যদি দীর্ঘদিন কারো ধুলাবালির সাথে সম্পৃক্ততা থাকে তাহলে সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সাথে আরেকটি রোগ আছে সিওপিডি বলে হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং সাথে ধুলোবালি জনিত আরও অনেক কিছু রোগ হতে পারে। শ্বাসকষ্ট যদি দীর্ঘদিন থাকে তো সেক্ষেত্রে তার একটি প্রভাব শরীরের উপর পড়ে, সেটা শ্বাসকষ্টের মাধ্যমে পড়ে। অনেক সময় শ্বাসকষ্ট থেকে সেটা হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। তবে ভয় নয়, আছে সমাধানও। নিয়মিত চেক আপ আর সঠিক চিকিৎসা সেবায় রেহাই পাওয়া সম্ভব শ্বাসকষ্টজনিত রোগ থেকে। যদি কারো দীর্ঘদিন যাবৎ কাশি এবং খেলতে গেলে যদি তার শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে তাকে আমরা সাধারণত আমাদের হাঁপানি রোগের একটি পরীক্ষা আছে, স্পাইরোমেট্রি পরীক্ষা বলে, সেই পরীক্ষাটার মাধ্যমে অনেক সময় দেখা যায় যখন রোগ নির্ণয় করা যায় না, চিকিৎসকরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে তার হাঁপানি আছে কিনা, সেই রোগটি নির্ণয় করা যায়। অবশ্যই যাদের দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট আছে তার রেগুলার অন্ততপক্ষে একটি ফলো আপ, অন্ততপক্ষে বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে যে পরীক্ষাগুলো বললাম সেগুলো করে অন্ততপক্ষে রোগ নির্ণয় করা উচিত যে শুধুমাত্র শ্বাসকষ্ট পর্যায়ে আছে নাকি এটা অন্য কোনো জটিলতার দিকে যাচ্ছে। আমার পেছনে ধুলোয় অন্ধকার হয়ে গেছে। ঢাকা প্রতিনিয়ত রূপ নিচ্ছে বিষাক্ত নগরীতে। এখানে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়াটা তো অনেক পরের কথা, দম নেওয়াটাই হয়ে গেছে দায়। যদি এই পরিবেশ চলতে থাকে তাহলে হয়তো নাবিলের মতো অনেকেই দ্রুত ক্রিকেট ছেড়ে দিতে বাধ্য হবেন। মাহমুদুল হাসান সজীব, 71, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে এক ঝাঁক তারকা ক্রিকেটারের শেষ আইসিসি ইভেন্টে। তালিকায় বড় নাম বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের কাতারে যুক্ত হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট।
বিরাট কোহলির এ ক্লাসিক্যাল কাভার ড্রাইভ থাকবে না, রোহিত শর্মার চোখ ধাঁধানো পুল শটও থাকবে না, সাইলেন্ট কিলার রিয়াদের সেঞ্চুরির পর এমন উদযাপনও আর দেখা যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ইন্টারন্যাশনাল ওয়ানডেকে বিদায় জানাতে পারেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এ তালিকায় সবার আগে যুক্ত হতে পারেন ভারতীয় দুই ক্রিকেটার। প্রায় ৩৮ বছর বয়সে রোহিত শর্মা, পরবর্তী আইসিসি ইভেন্ট ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, তখন প্রায় ৪০ বছর বয়সে পা ফেলবেন ভারতীয় কাপ্তান। তাই অনেকটাই নিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে রোহিতের শেষ আইসিসি ইভেন্ট। পরের নামটি বিরাট কোহলির। ভারতীয় তারকা ব্যাটারের বর্তমান বয়স ৩৬, পরের বিশ্বকাপে যা ৩৮-এ ঠেকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিরাটেরও যাত্রাটা শেষ হতে পারে। টাইগার ক্রিকেটের দুই পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের বয়সও নেহাত কম নয়। বলা যায় এটাই তাদের শেষ কোনো আইসিসি ইভেন্ট। এই লিস্টে যুক্ত হওয়ার জোর সম্ভাবনা আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নাবির। আফগান তারকার বয়স ৪০ বছর। ফিটনেস ধরে রেখে ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেললে রেকর্ডই হবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই তার অধ্যায়টা শেষ হতে পারে। শেষ নামটা নিউজিল্যান্ড ব্যাটার কেন উইলিয়ামসনের। ইনজুরির সঙ্গে বয়সের ভার, দুইটা বিষয় মিলিয়ে সামনের বার কোনো আইসিসি ইভেন্ট খেলা উইলিয়ামসনের জন্য বেশ চ্যালেঞ্জই বটে। তিনি চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করে চ্যাম্পিয়ন হিসেবে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে। মাহমুদুল হাসান সজীব, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।